নমস্কার। আজ আমরা কথা বলবো রত্ন ধারণ সংক্রান্ত কিছু বিষয়ে। মূলত রত্নের শোধন কি করে করা হয়, এর প্রয়োজনীয়তা ঠিক কি, সে সম্বন্ধেই আজ কথা বলবো। তা আমরা আজকাল অনেকেই বিভিন্ন রত্ন ধারণ করি বিভিন্ন গ্রহের কুফল দূর করার জন্য, কিংবা কখনো কখনো কোনো গ্রহের প্রভাবকে আমাদের অনুকূলে আনার জন্যে, সেই গ্রহের প্রভাবকে সবল করার জন্যেও আমরা কিন্তু রত্ন ধারণ করি এবং জ্যোতিষশাস্ত্রেও এই রত্ন ধারণের কথা বলা হয়েছে। সেসব শাস্ত্র বলতে যেমন ধরুন গরুর পুরাণ, অগ্নি পুরাণ, কিংবা অর্থশাস্ত্র, কিংবা সেই বিখ্যাত বরাহ মিহিরের বৃহৎ জাতক ইত্যাদি বিভিন্ন গ্রন্থে কিন্তু রত্ন ধারণ সংক্রান্ত যেমন কথাবার্তা বলা হয়েছে, তেমনি রত্ন শোধনের কিছু কথাবার্তাও সেখানে বলা হয়েছে। তবে এত কথাবার্তা বলার পরেও রত্ন শোধন সংক্রান্ত বিষয়ে সেখানে বলা হয়েছে কিছু কথা অবশ্যই, তবে স্পষ্ট কিছু কথা কিন্তু সেখানে সেভাবে বলা নেই। আসলে বিভিন্ন আমাদের শাস্ত্রের মতো জ্যোতিষশাস্ত্র একটি গুরুমুখী বিদ্যা, অর্থাৎ গুরু পরম্পরাতেই এই শাস্ত্র সমৃদ্ধ হয় বেশি, এবং সেক্ষেত্রে বহু কথাই কিন্তু আমাদের কোনো গ্রন্থে সেভাবে লেখা নেই বা লেখা হয় এখনো ওঠেনি। তো যাই হোক, এই গুরু পরম্পরার কথা উঠল বলে বলি, গুরু আসলে কে? তো গুরু কে এ নিয়েও কিন্তু অনেক কথাবার্তা রয়েছে, আপনারাও অনেকে জানেন। তো এক্ষেত্রে আমাদের সেই যে রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা কথা কিন্তু আমার বারে বারে খুব মনে হয়। গুরু প্রসঙ্গে তিনি বলেছেন, যার কাছে আমি শিখি সেই আমার গুরু। এবং এক্ষেত্রে তিনি একাগ্রতার ক্ষেত্রে বিশেষত শকুনের উদাহরণ পর্যন্ত তিনি কিন্তু আমাদের শুনিয়েছেন। অর্থাৎ সেই যার কাছে আমি শিখি সেই আমার গুরু। তো আমি আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, তবে আমি আমার শিক্ষাক্ষেত্রে যাদের কাছ থেকে আমি কিছু শিখেছি, আমি কিছু জেনেছি, তাদের সবাইকেই কিন্তু আমি গুরু হিসেবে মানি। এবং আজ রত্ন শোধনের কথার এই পর্যায়ে আমি আজ যেসব কথা বলবো, এর বেশিরভাগটাই কিন্তু আমি বিভিন্ন গুণীজনদের কাছ থেকে, আমার গুরুদের কাছ থেকে যে শেখা, সে কথাই আজ বলবো। তা আমরা যখন কোনো গ্রহরত্ন ধারণ করি, তার প্রাক্কালে আপনারা অনেকেই হয়তো জানেন সেই গ্রহরত্ন শোধন করতে হয়। তা শোধন মানে সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে যা হয়, আপনার নাম গোত্রের সাহায্যে সেই শোধন হয়, এবং সেই শোধনে মূলত আপনার নাম গোত্রকে সেই রত্নের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়। সেই সাথে আপনি যে গ্রহের রত্ন ধারণ করছেন সেই গ্রহের ধ্যান, আবাহন এবং তার প্রাণ প্রতিষ্ঠ সেক্ষেত্রে কিন্তু করা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা কথা রয়েছে, যেমন এই রত্ন কিন্তু পরবর্তীকালে অশুদ্ধ হয়ে যেতে পারে। এটাও কিন্তু আমাদের বিভিন্ন প্রাচীন আচার্যরা, আমাদের জ্যোতিষ গুরুরা, তারা কিন্তু বলে থাকেন। এবং এক্ষেত্রে রত্নের যে দৈব গুণ রয়েছে, সেই দৈব গুণ তার কাজ কিন্তু বন্ধ করে দিতে পারে। এবং সেটা কখন হয়? সেটা হয় মূলত যখন আপনি, অর্থাৎ ধারণকারী ব্যক্তি, যখন কোনো মৃতের ওষুধের সংস্পর্শে আসবে, কিংবা কোনো জাতক ওষুধ, অর্থাৎ কোনো সন্তান বা কোনো শিশু যখন জন্মায় তখন জাতক ওষুধ পালন করা হয়। সেই জাতক ওষুধের সংস্পর্শ যদি সেই ব্যক্তি আসেন, অর্থাৎ মৃতের ওষুধ এবং জাতক ওষুধের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসেন, তবে কিন্তু এক্ষেত্রে সেই ব্যক্তির অসুস্থতার কারণে রত্ন কিন্তু আবারও শোধন করার প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও আপনার নাম গোত্র অনুসারে যে রত্ন শোধন করা হয়েছে, সেই রত্ন যদি আপনি আপনার হাত থেকে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেন, কিংবা আপনার দেহ থেকে সে রত্ন অন্য কোনো ব্যক্তির হাতে চলে যায়, তবেও কিন্তু আপনার সাপেক্ষে সেই রত্ন কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ রত্নের যে দৈব গুণ, সেটা কিন্তু সেখানে স্তব্ধ হয়ে যেতে পারে। তা এটা তো গেল একটা দিক। এছাড়াও রত্ন কিন্তু
ধারণ করার পর প্রাচীন আচার্যরা বলেন যে রত্ন ধারণ করার পর 3 মাসের মধ্যে সেই গ্রহের ফলদাত্রী কাজে শক্তি আপনার ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে পিকে ওঠে। তা আপনি সেই ফল পাবেন কি পাবেন না, কতটা পাবেন, সেটা আপনার জাতচক্র, গোচর অর্থাৎ ট্রানজিট, গ্রহের ট্রানজিট কীরকম চলছে আপনার পক্ষে, কিংবা গ্রহের দশা, গ্রহের বলবত্তা, সব কিছুর পারমুটেশন কম্বিনেশন করে সেটা তৈরি হয়, সেটা অন্য বিষয়। কিন্তু গ্রহের সেই যে রত্ন আপনি লাগালেন, ধারণ করলেন, সেই শক্তির পিকে কিন্তু গিয়ে একেবারে পৌঁছে যাবে 3 মাসের মধ্যে। এমনকি ব্যক্তি বিশেষে সেটা কিন্তু ধারণ করার কিছুদিনের মধ্যেই সে কিন্তু তার পিকে উঠতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সে 3 মাস সময় নেয় তার শক্তির পিকে উঠতে, চূড়ায় উঠতে। ঠিক তেমনি যদি আপনি সেই গ্রহ রত্ন যেটা রয়েছে সে যদি তার শক্তি হারায়, শোধনের যে কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, অর্থাৎ আপনি যদি কোনো মৃত ব্যক্তির বা মৃত ওষুধের সংস্পর্শে আসেন, কিংবা জাতক ওষুধের সংস্পর্শে আসেন, কিংবা অন্য কোনো ব্যক্তির হাতে যদি আপনার সেই গ্রহরত্ন চলে যায়, তবে সেক্ষেত্রেও গ্রহরত্ন তার ক্ষমতা হারায়। তো তাতে সেই যে শক্তি আপনি পেয়েছিলেন তার ডাউনফল কিন্তু আবার 3 মাসের মধ্যে সে তার ডাউনফল হয়ে যায়। ধরুন আপনার হাতেই সেই রত্ন রয়েছে, কিন্তু আপনি কোনো ওষুধের সংস্পর্শে এসেছেন, তবে তার যে ডাউনফল সেটা কিন্তু ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে হয়ে যায়। এটা হয় এরকম, আরও স্পষ্ট করে বললে, ধরুন আপনার যত দিনে হয়েছে, পিকে উঠেছে, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হয়, ম্যাক্সিমাম 3 মাস। তো যতদিনে সেটা পিকে উঠে ঠিক ততদিন সময় নেয় সেই তার শক্তির হানি হতেও। তো এক্ষেত্রে বিভিন্ন আচার্যরা বলেন যে একটা রত্ন ধারণ করার পর, যেহেতু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কখন মৃত্যুর ওষুধের সংস্পর্শে এসেছি, কিংবা কোনো জাতক ওষুধের সংস্পর্শে এসেছি কিনা, সেটা অনেক সময় আমরা কিন্তু বুঝতে পারি না। আজকালকার বর্তমান জগতের এই কমপ্লেক্সে আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এক্ষেত্রে সেজন্যই একটি রত্নকে প্রতি 3 মাসে একবার শোধন করা কিন্তু প্রয়োজন। তা আমাদের বহু রত্নশাস্ত্রে কিন্তু কথা বলা হয়েছে যে শুধু রত্ন ধারণ করলেই হয় না, রত্ন যখন আমরা ধারণ করি, যখন সেই শোধন করে আমরা ধারণ করি, তখন সমমূল্যের রত্ন অন্য কাউকে দান করতে হয়, কিংবা তার সমমূল্য কাউকে দান করতে হয়। এটা সাধারণভাবে আমরা কেউই করি না। তো যাই হোক, সেই যে রত্ন যখন আপনি ধারণ করলেন, অন্তত এটা করা প্রয়োজন যে রত্নকে মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করা প্রয়োজন। কারণ রত্নে যখন ময়লা জমে যায়, বিশেষ করে আমরা যখন আঙ্গুলে ধারণ করি, আংটিতে সাধারণভাবে আমরা ধারণ করি, তো সেই আংটির নিচে ময়লা জমে যায়। তো সেই ময়লা যদি জমে যায়, তবে গ্রহের যে রত্ন, সেই রত্নের যে দৈব গুণ, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। তো এক্ষেত্রে আমাদের সেই গ্রহরত্নকে কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা প্রয়োজন। তো এক্ষেত্রে আমরা ঠিক কি করতে পারি? আমরা যে ধাতব আধারে আমাদের দেহে ধারণ করি গ্রহরত্ন, সাধারণভাবে আমরা 3টে জায়গায় সেই গ্রহরত্ন ধারণ করতে পারি। একটা হচ্ছে আমাদের আঙ্গুলে, একটা বাহুতে, আর একটা কণ্ঠে। কণ্ঠে বলতে আমাদের যে 2 স্তনবৃন্ত রয়েছে বুকে, তার ঠিক মধ্যের অংশটা, যেখানে হৃৎপদ্ম থাকে বলে আমাদের শাস্ত্রকারগণ বলে, সেই জায়গায় আমরা কিন্তু ধারণ করব যদি আমরা গলায় ধারণ করি। তো যাই হোক, সেই যে রত্ন যেখানে আমরা ধারণ করলাম, যে আধারে আমরা ধারণ করলাম, সেটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করা প্রয়োজন। এবং সেই জন্যে সবচেয়ে ভালো হয়, আমার যা মনে হয়, যে আমাদের বাড়িতে একটি দাঁতের ব্রাশ রাখা প্রয়োজন, নতুন দাঁতের ব্রাশ, যা আগে কখনো ব্যবহার হয়নি, অর্থাৎ দাঁতে কখনো ব্যবহার করা হয়নি এমন ব্রাশ। তো এক্ষেত্রে মাঝে মাঝে আমরা সেই গ্রহরত্ন যদি পরিষ্কার রাখি সেই ব্রাশ দিয়ে, তবে কিন্তু গ্রহের যে দৈবগুণের ফল তা কিন্তু আমরা বেশি পাবো। এক্ষেত্রে মনে রাখতে হবে
যে যখন আমরা পরিষ্কার করব সেই গ্রহরত্ন, সেক্ষেত্রে কিন্তু কখনোই কোনো সাবানের জল ইউজ করা উচিত নয়। এক্ষেত্রে সাধারণ জলে আপনি সেই ব্রাশ দিয়ে সেই গ্রহরত্ন পরিষ্কার করবেন। এবং আরও একটা কথা কি, সেই পরিষ্কার করতে গিয়ে কখনো যদি হাত থেকে মাটিতে পড়ে যায়, মেঝেতে পড়ে যায় সেই গ্রহরত্ন, তবে সেক্ষেত্রে কিন্তু সেই যে গ্রহরত্ন তার যে দৈব গুণ সে কিন্তু হারায়। তো সেক্ষেত্রেই সামনের কোনো ভালো দিন দেখে, শান্তি সস্তয়নের দিন দেখে আপনাকে কিন্তু সেই গ্রহরত্নকে আবারও শোধন করে আপনাকে ধারণ করতে হবে। তবেই সেই গ্রহের যে দৈব গুণ, গ্রহরত্নের দৈব গুণ, তা কিন্তু আপনি পেতে পারেন। এর সাথেও আরও সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই সেই গ্রহরত্নের প্রতি শুধু লাগালি হয় না, শ্রদ্ধা ভক্তিও থাকতে হয়। শ্রদ্ধা ভক্তি যত বেশি থাকবে, রত্নের গুণ, দৈব গুণ তত বেশি কাজ করবে। তো যাই হোক, রত্নের ধারণ সংক্রান্ত কিছু কথা আজ আমরা বললাম। পরবর্তী পর্বে এক্ষেত্রে আরও কিছু কথা আমি বলবো, যে কিভাবে শোধন করা হয়, শোধন করা প্রয়োজন আমাদের, সে কথা আমি বলবো। তবে আজ এখানেই রাখছি এই পর্বের কথা। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।